কি ব্যাপার শ্বশুর আব্বা, এই মাঝরাইতে আমার এই ভূতের বাগানে ডাকলেন? কোনো সমস্যা হয়েছে? বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? আব্বা, আপনার পছন্দ করা পোলারে বিয়া করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি সুমনরে ভালোবাসি। চেয়ারম্যানের মাইয়া হইয়া বাড়ির সামান্য চাকররে ভালোবাসি। এই কথা আপনারে কনের মতো সাহস আমার কলিজায় নাই। তাই কোনো উপায় না পাইয়া আমি আর সুমন পালাইয়া যাইতেছি। পারলাম করে মাফ করে দিয়া। ইতি আপনার অতি আদরের মাইয়া কেয়া। ছি 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 ছি, কাল বিয়া আর আপনার মাইয়া সামান্য চাকরের সাথে ভাইগা গেছে, আর আপনি আপনি আসছেন নির্লজ্জের মতো সেই খবর আমারে শুনাইতে? আপনার তো লজ্জা হওয়া উচিত। বাবা সোহাগ, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। সামনে নির্বাচন, সকাল হইলে যদি জানাজানি হয়ে যায় যে আমার মাইয়া বাড়ির একটা সাধারণ চাকরের সাথে ভাইগা গেছে, তাইলে তো আমার মান ইজ্জতের আর কিছুই থাকবো না বাবা। আমি সারা জীবন যেই মান ইজ্জত কামাইছি সব ধুলাই মিশা যাবো রে বাবা। তখন তো আমার আর কেউ ভোট দিব না। আমি আমি আপনারা কেমনে বাঁচাবো? বাবা সোহাগ, আমার মাইয়া যে ভাগছে এই কথা আমরা কয়জন ছাড়া কেউ জানে না। এখন বাবা একটাই উপায় আছে, যদি তুমি আজ রাইতে আত্মহত্যা করে মারা যাও, তাইলে কালকে সকালবেলা সবাই তোমার লাশ দাফন কাপড় নিয়ে ব্যস্ত থাকবো। তখন আমার মেয়ে যে কোথায় গেছে, কার সাথে ভাগ্যে গেছে, এইসব জিগানের আর কেউ সময় পেত না। চেয়ারম্যান সাহেব, মাইয়ার শোকে কি আপনি পাগল টাগল হয়ে গেছেন? কি আবল তাবল বলতেছেন? আচ্ছা সবই বুঝলাম, আমি আত্মহত্যা করবো কোন দুঃখে? তোমার আত্মহত্যা কোনো লাগবো না, আমরা তোমার মার্ডার করে আত্মহত্যা হিসাবে চালাই নেব। এসব কি বলতেছেন আপনি? লাশটারে ভালো করে গাছের সাথে ঝুলাই রাখ, আর লাশটা দেহটারে সুন্দর করে মুছা দে, যাতে কোনো প্রমাণ না থাকে। সুমন, আমি আর হাঁটতে পারবো না। কে? গতকাল রাত থেকে হাঁটা শুরু করছি, হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। আমরা আসলে যাইতেছি না কই? ওই যাইতেছি এটা আমিও জানি না, তো এতটুকু জানি তোমার বাপের এলাকা থেকে যত দূরে থাকবো মৃত্যু আমাকে থেকে তত দূরে থাকবো। হাঁটতে হাঁটতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। নতুন বউরে কেউ এত হাঁটায়? আর হাঁটাই যখন নিয়ে যাইবা, তাহলে গত রাইতে বাসের টিকিটের পিছনে এতগুলা টাকা নষ্ট করছিলা কেন? আরে ঢাকার বাসে টিকিট কাটছিলাম তোমার বাপের ধ্যান ভটকানোর লাইগা। ওই যদি ওই বাসে উঠতাম তাহলে এতক্ষণ আমাকে জানাজা হয়ে যেত, বুঝছো? এত কিছু বুঝতে চাই না, আমি আর হাঁটতে পারবো না, এইটুকু জানি। কে পারবা না? কে? আমার তো কইছিলা আমার লগে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিবা, এখন হাঁটতে পারবা না? তাই বলে হাইটা হাইটা যাবো? আমি সাগর বাগর মানুষ, প্লেন কই পামো? তাড়াতাড়ি চলো, নাহলে তোমার কারো কাছে বেচে দিয়ে আমি একলা চলে যাবো। সামনে নদী পার হইতে হইব, তাড়াতাড়ি চলো। আমার খুব পিপাসা পাইছে, এখানে পানি কই পামু? পানি খাইবা? আচ্ছা চলো দেখতাছি। আহ 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 নজরুল, কি মনে হয় সুইসাইড না মার্ডার? স্যার মার্ডার মনে হয় না, সুসাইড হতে পারে। ভাই সাহেব, এসব কেমন হইলো ভাই সাহেব? জানি না ভাই যান, গতকাল রাতে পোলার লগে একসাথে গল্প করে ঘুমাইছি, আর সকালে ওইটা শুনি। ভাই সাহেব একটু শক্ত ভাই সাহেব। হে আল্লাহ, এখন আমার মাইয়ার কি বললা?
নজরুল, এই যে এই লোকটাকে, স্যার ওনাকে চিনলেন না? উনি সাজ্জাদ চেয়ারম্যান। ওনার মেয়ের লোকে তো পোলার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ের আগে তো সুইসাইড করে মারা গেল। কিন্তু নজরুল, এই সুইসাইডের হিসাবটা কোনোভাবেই মিলছে না। ছেলের নাই কোনো পারিবারিক সমস্যা, নাই কোনো আর্থিক সমস্যা, রাত পোহালেই সুন্দরী মেয়ের সাথে বিয়ে, সবকিছু ঠিক আছে। এমন একটা মানুষ বিয়ের আগের রাইতে কেন সুইসাইড করবে? হিসাবে গরমিল আছে। জি স্যার, সে তো কোনোভাবে মিলতেছে না। আবার ফোনটাও মিসিং। খুব ভালো করে তদন্ত করতে হবে। ভাইজান, কাঁদেন না ভাইজান, আপনি আপনি নিজের সামাল দেন। আমি যাই, আমার মেয়েরা যে আমি সামাল দিই। জানি না আমার মেয়ে মনে হয় কান্দি গেটটা এতগুলো শেষ হয়ে যাইতেছে। স্যার, পোস্টমর্টম না করে বলা যাইতেছে না এটা সুইসাইড নাকি মার্ডার। তো এক কাজ করো, গাড়িকে ফোন দাও, দেখো কতদূর আসছে। ঠিক আছে স্যার। অল্প বয়সে কীর্তি করিয়া হয়ে গেল জীবনের শেষ। সুমন, তোমার আচার আচরণ দেখে আমার কেমন জানি সন্দেহ হইতেছে। তুমি আমার আসলে বেচা দিবা না তো? তোমার মতো অলস মেয়ের কেউ কিনবো? জীবনও কিনবো না। দেহ সুমন, মজা করো না। আমরা নদী পার হয়ে গেছি, হাঁটতে হাঁটতে অন্য এলাকায় চলে আইছি। আমার মনে হয় না এই এলাকায় আমরা কেউ খুঁজতে আইব। আমারও তাই মনে হচ্ছে। দাদা কি হয়েছে? চাচা, চাচা, ধন্যবাদ বাবা। আমার একটু হাঁপানির সমস্যা আছে, তার উপরে আবার সর্দি কাশি। তোমরা কারা? তোমরা তো চিনলাম না। এই এলাকায় তো তোমরা নতুন আইছো মনে হইতাছে। আসলে চাচা আমরা আসলে চাচা, আমগো বাড়ি নদীর ওই পারে। সর্বনাশা নদী আমগো বাড়ি ঘর সব কিছু ভাঙ্গা নিয়ে চলে গেছে। তাই কাজ খুঁজতে ঘুরতে ঘুরতে এলাকায় চলে আইছি। এরকম ফালতু বিনে আমি জীবনও দিই না। আমার বাড়িতে কাম করবা? আমার বাড়িতে তোমরা দুজন খাইবা, পড়বা, আর 3000 টাকা বেতন পাইবা। চলো চাচা, করবো কি কও? হ্যাঁ চলো আমার বাড়ি চলো। চলে এটা একটা এটা আমার মাইয়া তুমি। এবারে আসিছি দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আব্বা, এনারা কারা? ওরা দুইজন নদীর ওই পার থেকে আইছে। সর্বনাশা নদী, ওগো বাড়িঘর সব ভাঙ্গা নিয়ে গেছে। আমাকে গ্রামে আইছে কাম খুঁজতেছে, তাই সাথে করে নিয়ে আইলাম না। খুব ভালো করছেন আব্বা। বাবা সুমন, তুমি আমার মাঠের কাজ কামগুলা দেখবা। মা কেয়া ঘরের কাজ কাম আর রান্না বান্না করবা, ঠিক আছে? মা তুলি, অগ দুইজন রে ওই পিছনের ঘরে থাকার ব্যবস্থা করে দে। বাবা সুমন, কেয়া ব্যাগপত্র রাইখা হাত মুখ ধুইয়া কয়টা খায়ালো। আহেন আপনারা করে আহেন। কি ব্যাপার স্যার, আপনারা এখানে? আপনারা কি এখনো জান নাই? আমি তো চলে গিয়েছিলাম সাদ্দাত স্যার, কিন্তু সোহাগের পোস্টমর্টমের রিপোর্ট দেখে আবারও বাধ্য হয়ে ফিরে আসলাম।
আপনার মেয়ে হবু জামাই সোহাগ সে সুইসাইড করেনি, কেউ তাকে খুন করে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কি আমার মেয়ের হবু জামাইরে খুন করছে? এত বড় সাহস! অত্র এলাকার আমি হইলাম জনপ্রতিনিধি। স্যার, আপনি সুষ্ঠু তদন্ত করেন, আমি আপনার সাথে আছি। আমরা তদন্ত করতে আপনার বাড়িতে আসছি। স্যার, আপনি আবার আমার বাড়িতে কি তদন্ত করতে আসছেন স্যার? সোহাগের ফোন মিসিং, তবে আমরা কল সেন্টারে যোগাযোগ করে সোহাগের কল লিস্ট কালেক্ট করেছি। সেখানে যা দেখলাম, সোহাগের নাম্বারে লাস্ট কল এসেছিল গতকাল 12:30টার সময় আপনার মেয়ের কেয়ার নাম্বার থেকে। স্যার, এ আবার এমন কি? বিয়ের আগের রাত্রে হবু জামাইয়ের সাথে ফোনে কথা বলতেই পারে? হ্যাঁ, কথা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি কথা হয়েছিল তদন্ত শুরু করতে হলে সেটা আমাদের জানতে হবে। আপনার মেয়েকে ডাকুন। স্যার, আপনি আগামীকাল সকাল 10টার দিকে আসেন, আমি আজ রাত্রে আমার মেয়েকে একে যেয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে সাজ্জাদ সাহেব, কালকে আসবো। ঠিক আছে স্যার, চলো। আব্বা, আমরা ধরা পড়ে যাবো না তো? কেয়ারে কালকে করতে গেল আমি জানি না, আমার একটু ভাবতে দে। আর শোন, গ্রামের সবাইকে জানাই দে আমার বাড়ির চাকর সুমন বাড়ি থেকে টাকা পয়সা গয়না সব নিয়ে যেয়ে চুরি করে পলাইয়া ভাগছে। কারণ আজ যে একে আর কথা জিজ্ঞেস করছে, কালকে যদি এসে ওই চাকরের কথা জিজ্ঞেস করে তখন আবার আমরা কি কমো? ঠিক করেছিলাম। ঠিক আছে, ল। শান্তি নাই, ডিজিটাল যুগ আইসা এখন মার্ডার করেও শান্তি নেই। আচ্ছা কেয়া, একটা কথা কই। কও। এই যে তুমি আমার লোকে পলায় আইলা, তোমার আফসোস হইতেছে না? আফসোস হইব কেন? না, তোমার বাপের ওইরকম একটা রাজমহল ছাইড়া একটা চাকরের লোকে পলায় আইলা, এরকম একটা ভাঙা ঘরে সংসার করতেছো, মানুষের বাড়িতে কাম করতেছো, তোমার খারাপ লাগতেছে না? শোনো, প্রেম শূন্য ওই তাজমহলে থাকার চাইতে আমার কাছে এই ভাঙা তাজমহল অনেক ভালো। ওরে আমার মমতাজ, ভাবতাছি 2-4 মাস এখানে থাইকা ঢাকা চলে যাবো, আর আমার কাছে তুই বিয়ে পাশে সার্টিফিকেট আছে। ভালো সিদ্ধান্ত নিছো। আচ্ছা শোনো না, আমার কাছে না এই বাড়িওয়ালা চাচারে কেমন জানি চিনা চিনা মনে হইতেছে। মনে হইতেছে কই জানি দেখছি। কও কি? আবার বাড়িওয়ালা চাচা তোমার আব্বার পরিচিত না তো? আর না, আমার কাছে মনে হয় আব্বার ভয়ে আমার কাছে এমন লাগতেছে। আর তাছাড়া বাড়িওয়ালা চাচা যদি আমার পরিচিত হইতো তাহলে হ্যাঁ নিজেই তো কইতো আমার চিনে, তাই না? হ্যাঁ ঠিকই কইছো। আর হ্যাঁ তো কইলো যে হ্যাঁ আমাকে কোনোদিন দেখে নাই। আমারই ভুল ধারণা। এখন মুইসা দিবা? আমি তোমার সবকিছু আমি করে দিব? লাগবো দিতাছি, চলে এক লাগে বসি। চাচা, সমস্যা হয়েছে, সকালে তো পুলিশ আবার আইব, কে আর বয়ান নিয়ে কি করবেন? আম্মা, পুলিশের সামনে কেয়ারে যদি হাজির না করতে পারি তাহলে তো আমার পুলিশের কাছে ধরা খাবে না। টেনশন নিস না, তোরা দুজন হাসপাতালে যা। সেখানে আমার বিশ্বস্ত বন্ধু মাসুদ আছে, সেখানে গেলে সে তোদেরকে হাসপাতালের মর্গ থেকে একটা যুবতী নারীর লাশ দিই। তোরা সেই লাশটারে একটা কাপড় দিয়া মোড়াইয়া ভালো করে একটা সুন্দর জায়গায়, নির্ভরযোগ্য জায়গায় নিয়ে আসবি। আপনি এসব কি কইতেছেন আব্বা? আমার তো শুনে ডর লাগতেছে। ডরাইলে চলবো না, পুলিশের হাত থেকে বাঁচতে হইলে এটা করো ছাড়া আর কোনো বিকল্প নাই। আর ফজরের আজানের আগেই লাশ আমার বাড়িতে নিয়ে আসবে। ঠিক আছে, আপনি চিন্তা করেন না, ফজরের আগেই পুরো লাশ নিয়ে এসে বলবো। শোন, খেয়াল রাখিস, লাশের মুখ এমন ভাবে পোড়াবি
যাতে ওই লাশ আমার মেয়ের না অন্য কারো যাতে বোঝা না যায়। ঠিক আছে চলে। এইসব কিভাবে হলো? স্যার, মেয়ের হবু জামাই সোহাগ মারা যাওয়ার পর সেই শোক আমার মেয়ে সহ্য করতে পারে নাই স্যার। ও ওর খালার বাসায় যাইয়া নিজের গায়ে নিজে পেট্রোল ঢেলে স্যার ও নিজে মারা গেছে স্যার। স্যার, প্রথমে মায়ার হবু জামাই খুন হলো, এই শোকে মায়াটা আত্মহত্যা করলো। আবার শুনতেছি বাড়ির কাজের লোকটা নাকি টাকা পয়সা নিয়ে ভাগছে। এই ভালো লোকটার সাথে এত খারাপ কেন হইতেছে স্যার? সেটাই তো প্রশ্ন। এমন ভালো মানুষের সাথে এমন খারাপ কাজ কেন হবে, তাও আবার একসাথে? ভাইজিৎ। ইয়েস স্যার। তুমি কিন্তু সবার উপরে নজর রাখবে। ইয়েস স্যার। কিন্তু সোহাগের খুনের তদন্তটা করবেন কিভাবে স্যার? আব্বা, আমার মনে হয় কি ওকে দুইটারে খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া আমরা যদি ওগো পিছনে যাই, পুলিশও কিন্তু আমাকে পিছনে নিব। আব্বা, আমি কই কি আপনি জিত ছাইড়া দেন। যেদিন আমার মাইয়া চাকরের সাথে ভাগ্যা গেছে সেই দিন থেকে আমার মেয়ে আমার কাছে মৃত। অজ্ঞাত লাশ জানাজার পর দাফন করছি। এখন তো গ্রামবাসীর কাছেও আমার মেয়ের মৃত। আব্বা, আপনি কাঁদেন না তো, ওরা ওকে কপাল লইয়া গেছে। কিছুদিন যাক, তরে বিয়া করানো। বাড়িতে আর চাকর বাকর রাখা আমার সাহস নাই। আমার বন্ধুর একটা সুন্দর মাইয়া আছে, দেখতে পরীর লাহান। আমি ভাবতাছি ওই মেয়ের ব্যাপারে তোর জন্য কথা কব। ঠিক আছে আব্বা, কখন চলেন, গোসল খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবেন। অনেকদিন হয় আপনি ঠিক মতো ঘুমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি তোরে কইছিলাম না আমার বন্ধুর মেয়েটা দেখতে একেবারে পরিলাহান সুন্দর। বন্ধু, তোমার না একটা মাইয়া আছিল? ভাবি মরার সময় যখন গেছিলাম তখন অনেক ছোট আছিল, এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তা মাইয়াটারে কি বিয়া শাদী দিয়া ফেলেছো নাকি? এই যে চাচা। কেয়া মা, তুই এখানে? আব্বা আপনি? আব্বা মানে? বন্ধু, তুমি এই মেয়েটারে চিনো নাকি? ওর মুখের আব্বার ডাক শুনলো কি বুঝতে পারছ না? কেউ? আরে বন্ধু, ওই আমার একমাত্র আদরের মেয়ে। কেয়া? আব্বা, আপনি আমারে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মারে, ভুল তো তুই করস নাই, ভুল তো করছি আমরা। কারণ তোর বিয়া ঠিক করার আগে আমার উচিত ছিল তোর কাছে জিজ্ঞে নেওয়া ওই বাদরটা কই। আমার আদরের মেয়েটারে ও এখানে আইনা চাকরানির কাছে লাগাই রাখছে। আমার ইচ্ছা করতেছে ওরে যদি পাইতাম তাহলে ওর গালে দুটা চর মারতাম। কই ওই বাদরটা কই? চলেন আব্বা, আমি আপনার নিয়ে যাইতেছি। বাবা মানিক, আমি না কিছুই বুঝলাম না। বয়েন চাচা, আমি সব বুঝাই কইতাছি। দেখো কি আইছে। আব্বা, আপনি সত্যি সত্যি মারলেন? এখন তো শুধু একটা থাপ্পড় মারছি। ও যখন তোর ভাইগা গেছে তখন ধরতে পারলে ওরা আমি জানি মেরে ফেলাইতাম। আমার মাফ করে দেন দাদা, আমার ভুল হয়ে গেছে দাদা, আমার মাফ করে দেন। না, তোরে মাফ করে দেবো না। ভুল তো তুই একটা করস নাই, তুই ভুল করছস দুইটা। একে তো তুই আমার মাইয়ারে ভাগাই লিয়ে গেছস, এরপর আবার আমার মাইয়া নিয়া তুই আমার মেয়ের চাকরানি বানাই রাখছস। ওঠ। হইছে, অনেক হইছে। এখন বাড়ির পোলা বাড়িতে চল। তোকে ছাড়া
আমার বাড়িঘর সব শুনশান হয়ে গেছে। বাড়ির ছেলে মেয়ে বাড়িতে চলে। মানিক, বিশু, তুই সুমনরে এখন আশেপাশের যে কোনো একটা মার্কেটে নিয়ে যা, নিয়া ভালো দেখে ঘরে কিছু কাপড় চোপড় কিনা দে। না না চাচা, আমার কোনো নতুন পোশাক আশাক লাগবো না। এই লাগবো না কেন? তুই কি আর এখন চেয়ারম্যান বাড়ির চাকর আছস? তুই তো এখন চেয়ারম্যান বাড়ির মেয়ের জামাই। এই যা, ওরে নিয়ে যা, দেখা ভালো দেখা সুন্দর করে কাপড় চোপড় কিনা দে। আচ্ছা যাও। আব্বা, আমার মনে হয় অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে ভুল রাস্তায় চলে আইছি। এইটা তো দেখে মনে হইতেছে ভূতের বাগান। আব্বা, এখান থেকে চলেন এখনই, আমার কেমন যেন ডর লাগতেছে। আরে মা, জামু জামু, যাওয়ার আগে তোদেরকে একটা গল্প শুনিয়ে যাও। কি কি কিসের গল্প আব্বা? কিসের গল্প? তোরা পালাই যাওয়ানোর পর কি কি করছিলাম সেই গল্প। বুঝলাম না আব্বা, আমরা পালাই যাওয়ার পর আবার কি হয়েছিল? মারে, তুই যখন বিয়ার আগের রাইতে চাকরের হাত ধরে পালাই গেলি, তখন আমার মাথায় একটু কাজ করতেছিল না। কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তাই মান সম্মান বাঁচানোর জন্য কোনো উপায় না পাইয়া ওই দিনই রাত্রে সোহাগরে এই ভূতের বাগানে ডাইকাই না খুন করে ফেলাই। কি? ও মা, ভাবছিলাম খুন করে বাইচে যেতে পারবো, কিন্তু কেডা জানি পুলিশে খবর দিয়ে দিছে। আমি জানাজা পরে বাড়িতে এসে দেখি পুলিশ তোর বয়ান নিতে বাড়িতে চলে আসছে। মারে, পোস্টমর্টমে ধরা পড়ে গেল সোহাগ খুন হয়েছে। তারপর আমি জানাজা দিয়া বাড়িতে এসে দেখি পুলিশ তোর বয়ান নিতে আবার বাড়িতে চলে আসছে। মারে, সেদিন জীবনে আমার খুব ডর লাগছিল। মনে হইল এই বুঝে আমি ফাইসা গেলাম। তারপর পুলিশের হাত থেকে বাঁচানোর লেগা ওই দিন রাত্রেই মর্গে থেকে একটা তোর মতন বয়সী অজ্ঞাত মাইয়ার লাশ পড়াইয়া বাড়িতে নিয়ে আসলাম। তারপর ফজর নামাজ পড়া মাইকে ঘোষণা দিয়ে দিলাম যে আমার মাইয়ার বিয়া ভাঙে যাওয়ার কারণে আমার মাইয়া গায়ে আগুন দিয়া পড়াইয়া মরে গেছে। আপনারা এত জঘন্য জঘন্য কাজ কেমনে করছেন আব্বা? মান সম্মান বাঁচানোর জন্য। বাপদাদা চোদ্দ গোষ্ঠীর এতদিনের মান ইজ্জত শুধু আমার একমাত্র মায়ের দিকে তাকাই আমি শেষ করে দিতে পারি না। গ্রামের সবাই জানে আমার মাইয়া আগুনে পুড়ে মরে গেছে। এখন যদি তোদেরকে গ্রামবাসী দেখে তাইলে তো আমি ফাইসা যাম। মারে, তুই কি চাস তোর বাপার ভাই তোর জন্য জেলে যাক? কেয়া এগো ভাব করতে সুবিধার মনে হইতেছে না, চলা মেয়েদের পালাই যাই। আব্বা, আব্বা ওর ছাড়া দেন, আব্বা ওরা কিছু করেন না, সব দোষ আমার। আমি ওরা আমার পালা নিয়ে যাওয়ার জন্য জোর করছিলাম। কেন জোর করছিলি? হ্যাঁ, মেয়ে কালো হোক আর ফর্সা হোক, সুন্দর হোক আর ল্যাংড়া হোক, সব বাপ মা তার মাইয়ারে রাজকন্যার মতো করলে বড় করে তোলে। হ্যাঁ, আর তোরা কি করস? বড় হইয়া যাইয়া আরেকজনের হাত ধরে পালাইয়া যাস। আরেকজনের হাত ধরে পালাই গেলে তার বাপ মা মরিয়া যায়। আমিও ঠিক সেরকম মরে গেছি। গা ভাবছিলাম তখন দুইটারে এই জঙ্গল আইন না আজকে মাইরা ফেলামু, কিন্তু পারলাম না। এই হাত দিয়া খাওয়াই দাওয়া তখন দুইটারে বড় করছি। এই হাত দিয়া তখন দুইটারে কেমনে মারি কো? শোন, তোরা এই দুইটাই এই রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবি। শুধু ওই গ্রাম না, এই গ্রাম ছাড়বি, এই জেলা তো ছাড়বি, পারলে এই বিভাগ ছেড়ে চলে যাবি, যাতে তোদেরকে আর কেউ না দেখে। আমার বংশের কেউ যদি মরে যায়, এমনকি আমিও যদি মরে যাই, তোরা আমাদেরকে দেখতে আসবি না। আব্বা, স্যার আমারে